আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। যুদ্ধ শুরুটা যেভাবে হয়েছিল, তাতে করে সারা দুনিয়ার মানুষ ভেবেছিল যে হয়তো ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ খেলা শেষ হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সপরিবারে নিহত হয়েছেন, তার সঙ্গে প্রায় ৪০ জন ঊর্ধ্বতন শীর্ষ জেনারেল, যারা কিনা এই যুদ্ধ পরিচালনার জন্য কে পার্সন হিসেবে পশ্চিমা দুনিয়ার নিকট তারা পরিচিত ছিলেন। তো এরকম একটি বৈঠক, গুরুত্বপূর্ণ একটা বৈঠক যখন তারা সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে তার অফিসে করছিলেন, ঠিক সেই সময়টাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানে ইসরায়েল, এবং সেই আঘাতে সবাই ঘটনাস্থলে নিহত হন। শুধুমাত্র ইমাম খামেনির স্ত্রী, তিনি গুরুতর আহত হন এবং আহত হওয়ার পর কয়েকদিন পর তিনিও মারা যান। তো এখন সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, তাদের যে দাম্ভিকতা, এবং ওই সময়টিতে তারা বারবার যে কথা বলার চেষ্টা করেছিল যে ইরানি জনগণ, আপনারা রাস্তায় নেমে আসুন, আমরা আপনাদেরকে সাহায্য করছি এবং আপনাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এরপর আরও অনেক কিছু, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারা নিজেরা তো বলেছে, তার সঙ্গে সঙ্গে আবার নিজেরাই নিজেদের যে ভাষণ, সেটা এআই দিয়ে তৈরি করে এটাকে আরও সার্কাস্টিক করে সারা বিশ্ববাসীর কাছে প্রচার করেছে। কিন্তু যুদ্ধের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা নেতানিয়াহুকে রীতিমতো পাগল বানিয়ে ফেলছে, এবং সারা দুনিয়াতে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে নেতানিয়াহু আহত হয়েছেন, কেউ বলছে নিহত হয়েছেন, কেউ বলছেন তিনি জার্মানিতে পালিয়ে গেছেন। কিন্তু ৩ দিন পরে এখন নেতানিয়াহুর কোনো স্পষ্ট বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। যে সকল ভিডিও ফুটেজ আমরা ইসরায়েলের দেখতে পাচ্ছি, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা তারা আয়রন ডোম দিয়ে তৈরি করে করেছিল, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখন ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো অনায়াসে কেবলমাত্র ইসরায়েলের আকাশ নয়, ইসরায়েল এবং ইরানের মধ্যবর্তী যে সকল দেশ রয়েছে, সে সকল দেশেও কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া। তো এই সকল দেশে তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল নিজেদের দেশকে নিরাপদ রাখার জন্য, সেই ব্যবস্থাও তছনছ করে দিয়েছে ইরান। এখন ইরানের যে ক্ষেপণাস্ত্র, এটি মধ্যপ্রাচ্যের আকাশে রীতিমতো তাণ্ডব সৃষ্টি করছে। অবাধ এবং স্বাধীনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, এবং অদ্ভুত অদ্ভুত নামে তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র এবং তাদের ক্ষেপণাস্ত্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, সেগুলো তারা ব্যবহার করে যাচ্ছে। এবং আজকের দিন পর্যন্ত, আমি এই ভিডিওটি করছি যুদ্ধের চতুর্থ দিনে, যুদ্ধের চতুর্থ দিনের খবর হলো যে তারা এখনো পর্যন্ত তাদের মাঝারি রেঞ্জের এবং নিম্নমানের যে মারণাস্ত্রগুলো বা আগ্নেয়াস্ত্রগুলো অথবা যে ক্ষেপণাস্ত্রগুলো তারা ব্যবহার করছে, কিন্তু তারা বলছে যে তাদের হাতে আরও সুপারসনিক, আরও আল্ট্রা মডার্ন ক্ষেপণাস্ত্র আছে, এবং সেইগুলো তারা প্রয়োগ করবে, এমনভাবে প্রয়োগ করবে যাতে করে ভিখারির মতো ইসরায়েল এবং আমেরিকা ভিখারির মতো তারা ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য করজোড়ে হাত জোড় করে তারা প্রার্থনা জানাবে। কতটা কথা সত্য, কতটা কথা মিথ্যা, কতটা কি হবে না হবে, ডাজ নট ম্যাটার। আবার এদিকে আমেরিকার পক্ষ, আমেরিকা যেহেতু বিশ্বের এখন ১ নম্বর পরাশক্তি, তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের যে সামরিক কৌশলতা, তাদের সক্ষমতা, এটি মধ্যপ্রাচ্যের মধ্যে ১ নম্বর। তো এই দুটো সম্মিলিত শক্তি, তার সঙ্গে আবার মানে আমেরিকার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, সেই বন্ধু রাষ্ট্রের যে বেসগুলো, কাতারের বেস, সাইপ্রাসের বেস, সেই বেসগুলো তারা ব্যবহার করছে, এবং বিভিন্ন দ্বীপপুঞ্জে ব্রিটিশ যে সকল নেভাল ফোর্স রয়েছে বা নেভাল বেস রয়েছে, সেইগুলোকে ব্যবহার করে আমেরিকা একের পর আক্রমণ চালিয়ে ইরানকে কিভাবে তছনছ করেছে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারছি না।
এর কারণ হলো ইরান নিয়ন্ত্রিত, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, ফলে সব খবরাখবর আসছে না। কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে আমরা যা কিছু কল্পনা করি তার সাথে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি ইরানের হয়েছে। তো এই অবস্থাতে যুদ্ধের পরিণতি কী? ইরান কি আত্মসমর্পণ করবে? ইরান কি আমেরিকা ইরাকের মতো দখল করবে? ইরান কি সেই লিবিয়ার পরিণতি ভোগ করবে গাদ্দাফির মৃত্যুর পরে? নট লাইক দ্যাট। ইরান তার যে পর্বতমালা রয়েছে, ইরানের চারিদিকে ঘিরে যে পর্বতমালা রয়েছে এবং সেখানে যে সকল মরুভূমি রয়েছে, মরুভূমির সঙ্গে সঙ্গে বরফ আচ্ছাদিত যে সকল অঞ্চল রয়েছে, এই অঞ্চল প্রাকৃতিকভাবে ইরানকে দুর্ভেদ্য করে তুলেছে। ফলে পৃথিবীর তাবৎ শক্তি দিয়ে এয়ার স্ট্রাইক করে আমেরিকা এখানকার যত স্থাপনা এগুলো নষ্ট করতে পারবে। এমনকি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এখানের বহু মানুষকে তারা মেরে ফেলতে পারবে, সভ্যতার চাকা মানে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু স্থল অভিযান করে, মানে এখানে স্থল অভিযান করতে হলে অ্যাটলিস্ট 10 লাখ সৈন্যের উপস্থিতি লাগবে। কিন্তু এই 10 লাখ সৈন্য নিয়ে তারা সেই ইরান দখল করবে, তাদের পাপেট সরকার বসাবে বা নিজেরা সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এটা সুয়ের পেছন দিয়ে উট ঢোকার মতো ঘটনা। এর কারণ হলো এই জাতিটির 2500 বছরের সুনির্দিষ্ট ইতিহাস আছে। এই 2500 বছর ধরে তারা পৃথিবী শাসন করছে। আর তারও আগে তাদের ইতিহাসে রয়েছে আরও 2500 বছর, মোট 5000 বছরের লিখিত ইতিহাস আছে। যে ইতিহাসে ইরান প্রথমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল 2500 বছর, আর পরবর্তীতে তারা আরও 2500 বছর ধরে, ধরুন সম্রাট সেই যে সাইরাস দ্য গ্রেট, তার জমানা থেকে আজ অবধি বলতে গেলে কখনো পৃথিবী শাসন করেছে, কখনো মধ্যপ্রাচ্য শাসন করেছে, কখনো সারা পৃথিবীকে ভয় দেখেছে। এভাবেই গত 2500 বছর ধরে তাদের রাজনীতি, তাদের যে হিউম্যান বডি, মাইন্ড সব কিছু ওইভাবেই গঠিত হয়েছে। তাদের যে সার্ভাইভাল পাওয়ার, এই পাওয়ারের কাছে অটোম্যানরা পরাজিত হয়েছে, চেঙ্গিস খানের বংশধর হালাকু খান পরাজিত হয়েছে, আলেকজান্ডার পরাজিত হয়েছে। আলেকজান্ডার বিজয়ী হয়েছিল, কিন্তু তিনি সাস্টেন করতে পারেন নাই। 3 বছর 3.5 বছর সেখানে ঘোরাফেরা করে পরে রীতিমতো পাগল হয়ে মিশরে চলে এসেছেন। আবার মিশর থেকে তিনি সেই ওখানে যে অপমান হয়েছেন সেই অপমানটা ভোলার জন্য আবার এই যে এখন যে ইসরায়েল যে জায়গাটি আছে, ইসরায়েলটাও তিনি দখল করে ফেলেছিলেন। তো যাই হোক, এনিওয়ে, তো এই অবস্থাতে যুদ্ধ চলছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, এমনকি আমেরিকান যে গণমাধ্যমে, সেটা হলো ইরান ছাড় দিচ্ছে না, ইরান হতাশ হচ্ছে না, ইরানের চেইন অফ কমান্ড ভাঙেনি, বরং পুরনো নেতৃত্বের জায়গাতে যে নতুন নেতৃত্ব এসছে, এই নতুন নেতৃত্ব আরও দৃঢ়, আরও কৌশলী, আরও সাহসী এবং টেকনিক্যালি সাউন্ড। আগের যে নেতৃত্ব ছিল ইমাম খামেনির নেতৃত্বে, তারা ধীর স্থির ছিলেন এবং তারা আমেরিকার সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করার, যাকে বলা হয় চিন্তাভাবনা, সবসময় রেখে, বিকল্প রেখে তারপর তারা অন্য কথা চিন্তা করতেন। যেমন ধরুন ইমাম খামেনি যে বৈঠকটি করেছিলেন, এই বৈঠকটি যখন হচ্ছিল তখন তার মনে কোনো চিন্তা আসেনি। এর কারণ হলো যে একটা নেগোসিয়েশনের জন্য ব্রুনাইয়ের নেতৃত্বে, ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হচ্ছিল। সেখানে সব আলাপ আলোচনা ইতিবাচক হচ্ছিল এবং এই আলাপ আলোচনাকে চলমান রেখে আমেরিকা এবং ইসরায়েল মুনাফিকি করে, বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে একেবারে অতর্কিত হামলা চালিয়ে এই দুর্ঘটনাটা ঘটায়। তো নতুন যে প্রজন্ম আসছে, তারা সেই পুরনো নেতৃত্বের মতো এতটা আলাভোলা নয়, এতটা সহজ সরল নয়। যেমন ইমাম খোমেনি সাহেব, তিনি যখন শিশুদের সঙ্গে তেলাওয়াতে বসতেন, সারাক্ষণ শুধু তেলাওয়াত শুনতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সারাক্ষণ শুধু নামাজই পড়তেন। তো তিনি যখন সেই অভ্যাগতদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকতেন। অর্থাৎ অনেকটা আধ্যাত্মিক টাইপের মানুষ, বাউল টাইপের মানুষ। যখন যে পরিবেশ, সেই পরিবেশে নিজেকে বিলিয়ে দিতেন। কিন্তু নতুনরা সেরকম না।
তারা পার সেকেন্ডকে ন্যানো সেকেন্ড বানিয়ে তারপরে তারা চিন্তা করছে কি হবে না হবে, এবং এই গত 4 দিনে এই নতুন নেতৃত্ব যেভাবে যুদ্ধ পরিচালনা করছে, তাতে করে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্যে হাহাকার তৈরি হয়েছে, এবং সমস্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার যারা বন্ধু রাষ্ট্র রয়েছে তারা বলার চেষ্টা করছে এবং বলে ফেলছে যে আমাদের ভূমি ব্যবহার করে কোনো মার্কিন যুদ্ধ বিমান রিফুয়েলিং করতে পারবে না, এখান থেকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে কোনো আক্রমণ পরিচালনা করা যাবে না। এবং ইতিমধ্যে স্পেন সরাসরি নিষেধ করে দিয়েছে আমেরিকাকে, এবং স্পেন শুধু তাই না, স্পেনকে আমেরিকা বলেছে যে আমরা তোমাদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দেব। স্পেন বলেছে দাও, তোমাদের যা ইচ্ছা তাই দাও, তোমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবেলা করে কিভাবে চলতে হয় ওটা আমাদের জানা আছে। আর এই যুদ্ধের যে এই যে মোড় পরিবর্তন করে ফেলেছে নতুন নেতৃত্ব, তারা ঠিক মরিয়া হয়ে মরণ কামড় দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল দালাল রয়েছে, দালাল রাষ্ট্র রয়েছে, তাদের বিত্তবিলাস ভবন রয়েছে, প্রাসাদ এবং হরমুরাজি রয়েছে, সব জায়গাতে পাগলের মতো তারা আক্রমণ করে যাচ্ছে, তছনছ করে ফেলছে। এবং এভাবে যদি চলতে থাকে, আগামী 1 সপ্তাহ যদি এভাবে চলতে থাকে, দুবাই থাকবে না, শারজা থাকবে না, আবুধাবি থাকবে না, রিয়াদের দাপট থাকবে না। এমনকি ইরান যেটা বলছে যে আমরা যদি জানি যে ডোনাল্ড ট্রাম্পকে বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান যুবরাজ তিনি প্ররোচিত করে ইরান আক্রমণ করতে বাধ্য করেছেন, তাহলে ওর কলিজা আমরা খেয়ে ফেলবো। ক্যান ইউ ইমাজিন? এবং ইতিমধ্যে রিয়াদ মানে সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা হয়েছে। ইরানের আক্রমণে সৌদি আরবের সবচেয়ে বড় তেল ক্ষেত্র, একমাত্র রাষ্ট্রীয় তেল ক্ষেত্র সৌদি আরামকো কোম্পানিতে হামলা হয়েছে, দাউ দাউ করে জ্বলছে সমস্ত প্রোডাকশন, সেখানে তেলের যত প্রোডাকশন সব বন্ধ রয়েছে। কাতারে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ফলে কাতার তাদের যে এলএনজি থেকে শুরু করে অন্যান্য যে সকল পেট্রোলিয়ামজাত পণ্য রয়েছে সব বন্ধ রেখেছে। ফলে বিশ্বের তেলের বাজার মানে রীতিমতো পাগলা ঘোড়ার মতো ছুটছে। আর হরমুজ প্রণালীতে যা কিছু হচ্ছে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে করব। সব মিলিয়ে এই যুদ্ধে ইরান যেভাবে মরণ কামড় দিয়েছে, এই মরণ কামড় যদি মাত্র 1 মাস, আমি আগের ভিডিওতে বলেছি, মাত্র 1 মাস যদি তারা কন্টিনিউ করতে পারে, পৃথিবীর বহু দেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের পরিণতি যদি আব্রাহাম লিঙ্কনের মতো হয়, জেরন এফ কেনেডির মতো হয়, আমি আশ্চর্য হব।